আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো। আজকে আমরা সালোক সংশ্লেষের তৃতীয় ক্লাস শুরু করব। তো আমরা দ্বিতীয় ক্লাসে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি, যে ওখানে আমরা মেনলি যেটা জেনেছিলাম সূর্যালোকের ভূমিকা পর্যন্ত, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, জল ও সূর্যালোকের কী কী ভূমিকা সালোক সংশ্লেষে সেটা জেনেছিলাম। আজকে আমরা যেটা জানবো সূর্যালোকের ভূমিকার ক্ষেত্রে যে তিনটি পয়েন্ট জেনেছিলাম তার একটু আর ডিটেলসে জানবো। এখানে দুটি টার্ম আছে, সেই শব্দ দুটি আমরা জানবো এবং তাদের কি কাজ সেটা আমরা জানবো। তাহলে আজকে আমরা টপিকসে লিখতে পারি যে আজকে আমাদের ফটোসিনথেসিস সম্পর্কে আমরা পার্ট 3 বা তৃতীয় ক্লাস আজকে আমরা করছি। এরকম আমরা মোটামুটি আর দুটো কিংবা তিনটে ক্লাস আর ফটোসিনথেসিসের উপর করব, কারণ এটা একটা অনেক বড় একটা বিষয় রয়েছে আমাদের। তাহলে ফটোসিনথেসিসের পার্ট 3তে আমরা প্রথমেই যেটা আজকে জানবো যে সূর্যালোকের ভূমিকা যেমন জেনেছি, সূর্যালোক থেকে আগত কি কি উপাদান রয়েছে এবং তাদের কি কাজ। তো সেই ভূমিকাগুলো জানতে গেলে আমরা দুটি শব্দ এখানে লিখব। একটা হচ্ছে শোষণ বর্ণালী, তাহলে একটাকে আমরা বলতে পারি শোষণ বর্ণালী আর একটাকে বলবো কার্য বর্ণালী, বা আমরা বলতে পারি শোষণ কার্য বর্ণালী। তাহলে দুটো ওয়ার্ড লিখেছি, একটা হচ্ছে শোষণ বর্ণালী আর একটা শোষণ কার্য বর্ণালী। তাহলে দুটি ওয়ার্ডের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, তাহলে কার্য বর্ণালী কথাটা কেন বলা হচ্ছে শোষণ, আর শুধু শোষণ বর্ণালী কেন বলা হচ্ছে। তো দুটো শব্দকে বলতে গেলে আমরা বলবো যে সূর্য থেকে, অর্থাৎ আমাদের এই যে সূর্য থেকে সূর্যালোক আসছে, তাহলে সূর্য থেকে এই যে সূর্যালোক আসছে, তো সূর্যালোকের মধ্যে আমরা জানি রামধনুর কথা শুনেছি যে 7টা কালার বা 7টি রং থাকে, বেনি আসহ কলা বা বেগুনি, সবুজ, নীল, লাল, হলুদ, কমলা, এরকম 7টা যে কালার আছে, সেই 7টা কালার বা আলোক আসছে সূর্য থেকে। তো 7টা কালার বা আলোকের ক্ষেত্রে ওই কালারগুলোর মধ্যে আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। তাহলে ফিজিক্সের মধ্যে তোমরা লাইট চ্যাপ্টার যখন পড়ছো বা পড়বে, তো সেই ক্ষেত্রে এই কথাগুলো ডিটেলসে জানতে পারবে। তাহলে প্রত্যেকটা আলোকের ক্ষেত্রে কিন্তু একটা পার্টিকুলার তরঙ্গ দৈর্ঘ্য আছে, যে এত ন্যানোমিটার থেকে এতটা, কোনোটা 460 থেকে হয়তো 560 বা 660 ন্যানোমিটার। তাহলে এইরকম নির্দিষ্ট ন্যানোমিটার পর্যন্ত প্রত্যেকটার কিন্তু আলোক তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। তাহলে এই যে আলোক তরঙ্গ দৈর্ঘ্যগুলো বিভিন্ন কালারের বা 7টা কালারের সূর্য থেকে আসছে, তো এই আলোক তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে প্রত্যেকটাকে কি বলবো আমরা, শোষণ বর্ণালী। কেন শোষণ বর্ণালী বলবো, কারণ প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যে কিন্তু উদ্ভিদের পাতায় উপস্থিত রঞ্জক পদার্থ, ক্লোরোফিল এ হতে পারে, ক্লোরোফিল বি বা অন্যান্য রঞ্জক পদার্থ, ক্যারোটিনয়েডস হতে পারে, ক্যারোটিন জান্থোফিল সেগুলি, তো সেই রঞ্জক পদার্থটির দ্বারা শোষিত হয়। তাহলে পাতা উপস্থিত রঞ্জক পদার্থের দ্বারা আলো থেকে আগত বা সূর্যালোক থেকে আগত বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যগুলি কিন্তু শোষিত হচ্ছে। তাহলে সব ধরনেরই তরঙ্গ দৈর্ঘ্য, আলোক তরঙ্গ দৈর্ঘ্য শোষিত হয় পাতায় উপস্থিত রঞ্জক পদার্থ দ্বারা, বলে এদেরকে বলা হয় কি শোষণ বর্ণালী। আর শোষণ কার্য বর্ণালী কোনটাকে বলবো আমরা, কার্য বর্ণালী সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে বলবো, মানে এই সংজ্ঞাটার সাথে রিলেটেড, যে সূর্যালোক থেকে আগত 7টি রঙের দ্বারা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যগুলি সালোক সংশ্লেষীয় রঞ্জক দ্বারা শোষিত হয়, এবং এই 7 প্রকারের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে দুটি প্রকারের তরঙ্গ দৈর্ঘ্য বলা হচ্ছে। একটাকে বলছি আমরা লাল কালারের তরঙ্গ দৈর্ঘ্য আর একটাকে বলছি নীল। তাহলে এই লাল তরঙ্গ দৈর্ঘ্য এবং নীল তরঙ্গ দৈর্ঘ্য, এই দুই প্রকারের তরঙ্গ দৈর্ঘ্য 7 প্রকারের মধ্যে, এই দুটি তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু পাতায় উপস্থিত ক্লোরোফিল এবং অন্যান্য রঞ্জক পদার্থ দ্বারা অধিক হারে শোষিত হয়, এবং এই দুটি তরঙ্গ দৈর্ঘ্যের দ্বারাই কিন্তু সালোক সংশ্লেষটা অত্যাধিক হারে ঘটছে। বা আমরা এটা সরাসরি বলতে পারি সালোক সংশ্লেষ ঘটানোর জন্য দায়ী দুটি প্রধান তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে লাল তরঙ্গ দৈর্ঘ্য আর একটা কি নীল তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যের আমরা লেন্থটা একটু জানবো, যেটা ডাটা বেসিস কথা। একটা হচ্ছে লালের ক্ষেত্রে আমরা আনুমানিক বলতে পারি 660 ন্যানোমিটার, 660 ন্যানোমিটার থেকে আমরা 760 ন্যানোমিটার আমরা আনুমানিক একটা বলতে পারি, এটা লাল তরঙ্গ দৈর্ঘ্যের আমরা একটা ওয়েভলেন্থ বলছি। আর এর ক্ষেত্রে নীলের ক্ষেত্রে মেইনলি বলা হচ্ছে 430 থেকে 470। তাহলে 430 ন্যানোমিটার থেকে
470 ন্যানোমিটারের এই নীল তরঙ্গদৈর্ঘ্য, এই দুটি তরঙ্গদৈর্ঘ্য কিন্তু সালোক সংশ্লেষীয় রঞ্জক পদার্থ দ্বারা শোষিত হয় এবং এই দুটি তরঙ্গদৈর্ঘ্যই কিন্তু সালোক সংশ্লেষে প্রধান ভূমিকা পালন করে। এখন তোমরা বলো তো, প্রধান ভূমিকা পালন করে বলতে তরঙ্গদৈর্ঘ্যগুলো যে আসছে সূর্যালোক থেকে, এরা কি ভূমিকা পালন করে? এরা যেটা ভূমিকা পালন করে যে এরা পাতায় যখন ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়, ক্লোরোফিলটা কি হয়ে যায়? উত্তেজিত হয়। তাহলে শোষণ বর্ণালী দ্বারা, সমস্ত শোষণ বর্ণালী দ্বারা কিন্তু ক্লোরোফিল উত্তেজিত হবে না এবং সালোক সংশ্লেষ ঘটবে না। যে দুটি দ্বারা হবে সেই দুটিকে আমরা কি বলবো? কার্য বর্ণালী। অর্থাৎ যারা সালোক সংশ্লেষে কার্যকর সেই তরঙ্গদৈর্ঘ্যগুলোকে বলবো সালোক সংশ্লেষীয় কার্য বর্ণালী। তাহলে এখানে আমরা সালোক সংশ্লেষীয় কার্য বর্ণালী কাকে বলে সেটা নিশ্চয় তোমরা এই সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছো। আর শুধু শোষণ বর্ণালী কাকে বলে এটা কিন্তু এখান থেকে বুঝতে পারলে। তাহলে শোষণ বর্ণালী সালোক সংশ্লেষের সাথে সম্পর্কিত নয় বা সালোক সংশ্লেষ ঘটনার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে দায়ী নয়, কিন্তু সালোক সংশ্লেষীয় কার্য বর্ণালী অবশ্যই প্রত্যক্ষভাবে দায়ী। তাহলে এই টপিকটা আমাদের এখানে সমাপ্ত করলাম। এরপরে বই থেকে তোমরা এর ডিটেলসে অনেকটা কথা এখানে দেওয়া আছে, তোমরা পড়বে, ওখান থেকে যা কোশ্চেন হবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কোশ্চেনগুলো সেন্ড করবে যে স্যার এই লাইনটা আমি বুঝতে পারছি না বা এই কথাটা। তাহলে আমি একটা ধারণা বেসিক দিলাম, বাকিটা তোমরা পড়বে, যেটা বুঝতে পারবে না আমাকে বলবে। তাহলে এই জায়গাটাতে আমরা বেরিয়ে আসি। এরপর আমরা এই যে বারবার বলছি সালোক সংশ্লেষীয় রঞ্জক, তো প্রধান রঞ্জক কোনটা এবং সাহায্যকের রঞ্জক কোনটা সেই জিনিসগুলো জানবো। তাহলে সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ প্রধান যদি বলা হয় তাহলে আমরা মেনলি বলবো, প্রত্যেকে জানি যেটা ক্লোরোফিল। তাহলে পাতার ক্লোরোপ্লাস্টের ভেতরে থাকা বা ক্লোরোপ্লাস্টের গ্রানার ভেতরে থাকা মেনলি ক্লোরোফিলই হচ্ছে কি প্রধান রঞ্জক পদার্থ। তাহলে ক্লোরোফিলের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে এখানে আমরা যদি ঘুরিয়ে কথাটা বলি আগের দিনের মতো, যে সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কি, সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা লেখো। তাহলে এইটা একটা আমরা পয়েন্ট আলাদা করে করব, যে পয়েন্টগুলো এখান থেকে বেরিয়ে আসবে তোমরা অবশ্যই নোট ডাউন করবে। তাহলে সালোক সংশ্লেষে ক্লোরোফিল কি কাজ করে এটা যদি বলা হয়, তাহলে প্রথমে যেটা বলবো ক্লোরোফিলের অবস্থানটা তোমরা নিশ্চয়ই জানো। আর একটা যেটা জানতে হবে প্রকারভেদ। ক্লোরোফিল মেনলি 5 প্রকারের হয়। তাহলে আমরা যদি একটু লিখতে যাই যে ক্লোরোফিলগুলি যে 5 প্রকার হয়, খুব ইজি নাম রয়েছে ক্লোরোফিল এ, বি, সি, ডি এবং ই। তাহলে এই 5 প্রকারের ক্লোরোফিলের মধ্যে যে দুটি ক্লোরোফিল বেশি সক্রিয় বা যারা সালোক সংশ্লেষে সাহায্য করে, তার প্রধান ক্লোরোফিলটা হচ্ছে কি ক্লোরোফিল এ। তাহলে আমরা প্রধান সালোক সংশ্লেষকারী রঞ্জক পদার্থ ক্লোরোফিলের ক্ষেত্রে বললে আমরা কি বলবো? ক্লোরোফিল এ। এর সংকেতটা তোমরা একটু লিখে রাখবে, বই অলরেডি পেয়ে যাবে। যেখানে আমরা লিখতে পারি কার্বন হচ্ছে 55 বা C55, H72, তার সাথে আমরা লিখবো O5, N4 এবং Mg, এটা হচ্ছে এর রাসায়নিক সংকেত। সেম ভাবে আমরা ক্লোরোফিল বি এর কথাও জানবো, যে ক্লোরোফিল এ এর মতো ক্লোরোফিল বি এরও একটা কিন্তু ভূমিকা রয়েছে। অর্থাৎ কোন জায়গায় ভূমিকা রয়েছে? যখন ক্লোরোফিল এ অনুপস্থিত থাকবে তখন সেই ক্ষেত্রে তার ভূমিকাটা কে পালন করবে? ক্লোরোফিল বি। তাহলে ক্লোরোফিল এ এর মতো ক্লোরোফিল বি এর ক্ষেত্রেও কিন্তু আমরা একটা নির্দিষ্ট রাসায়নিক সংকেত পাবো। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা দেখব C55, H আমরা 72 পেয়েছিলাম ক্লোরোফিল এতে, এখানে পাবো H70, ওখানে পেয়েছিলাম O5, এই ক্ষেত্রে আমরা দেখব অক্সিজেন 6টি এবং একই রকম থাকবে নাইট্রোজেন 4 এবং Mg 1টি। তাহলে N4 Mg। তাহলে এই গেল রাসায়নিক সংকেত। তাহলে এই জিনিসগুলো ডাটা হিসেবে তোমরা লিখতে পারো প্রথমে, যে প্রধান সালোক সংশ্লেষের রঞ্জক বলতে গেলে ক্লোরোফিলকে বোঝায়, ইহা 5 প্রকারের। ক্লোরোফিল এ এর সংকেত এটা, ক্লোরোফিল বি এর সংকেত এই। তাহলে এই গেল আমাদের প্রথমে ইন্ট্রোডাকশন। এরপর আমরা ভূমিকাটা জানবো, যে প্রধান ভূমিকা কি কাজ করে, বা ভূমিকা বলতে গেলে আমরা যদি পয়েন্ট করি, তাহলে 1 নম্বরে যে ভূমিকাটা দেব আমরা সেটা হচ্ছে ফোটন কণা শোষণ। তাহলে 1 নম্বর কাজ কি সালোক সংশ্লেষের? ফোটন কণা শোষণ। তাহলে 1 নম্বরে বলবো ফোটন কণা শোষণ। নিশ্চয়ই বুঝতে পারছো যে ক্লোরোফিল পাতায় উপস্থিত থেকে কি করে, সূর্য থেকে আগত এই যে ফোটন কণা, সেই ফোটন কণাকে পাতার ভিতরে শোষিত করতে কে সাহায্য করে? ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল দ্বারা ফোটন কণা শোষিত হয় এবং শোষিত হয়ে কি হয়? ক্লোরোফিল কণাটা উত্তেজিত হচ্ছে। তাহলে এই গেল 1 নম্বর পয়েন্ট, ফোটন কণা শোষণ করা। 2 নম্বর আমরা দেখবো তাহলে এই ফোটন কণাটা শোষণ করে যেমন উত্তেজিত হয় ক্লোরোফিলটা, সেরকমই ফোটন কণার মধ্যে থাকা যে সৌরশক্তিটা
ওটাকে কি করে, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং এটিপির মধ্যে আবদ্ধ করে বা একটা নির্দিষ্ট বিক্রিয়ার ভিতরে ফোটন কণাটাকে প্রেরণ করতে সাহায্য করে। তাহলে 2 নম্বর আমরা ফোটন কণা শোষণের পরে যেটা জানবো যে ফটোলাইসিস। তাহলে ক্লোরোফিল কি করে ফটোলাইসিস ঘটায় সেটা আমরা আগের ক্লাসেই বলেছিলাম যে ক্লোরোফিলটা প্রথমে নিষ্ক্রিয় থাকে, ফোটন কণা শোষণ করার পরে এটা সক্রিয় হয়, সক্রিয় হওয়ার পরে ক্লোরোফিলটা কি করে জলকে ভাঙে এবং ভেঙে H+ এবং OH- আয়নে পরিণত করে। এই ঘটনাটাকে বলবো আমরা কি, ফটোলাইসিস। তাহলে দুই জায়গায় আমরা ফটোলাইসিসের পয়েন্টটা বলতে পারছি, এক জলের ভূমিকায় আর একটা ক্লোরোফিলের ভূমিকায়। তাহলে এই যে ফটোলাইসিসের রিঅ্যাকশনটা H2O বা জল ভেঙে H+ আর একটা OH- আয়ন তৈরি করলো, এই বিক্রিয়াটা প্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন তার নাম বিজ্ঞানী হিল। কি নাম বললাম, বিজ্ঞানী হিল। তাই এই বিক্রিয়াটাকে বলা হয় হিল বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে কি বলবো আমরা, হিল বিক্রিয়া। তাহলে ফটোলাইসিসের বিক্রিয়া আরেকটা নাম বলবো আমরা কি, হিল বিক্রিয়া। কেন এটা নাম হয়েছে, কারণ বিজ্ঞানী রবিন হিল, বিজ্ঞানী রবিন হিল প্রথম এই বিক্রিয়াটা পর্যবেক্ষণ করেছিলেন যে সক্রিয় ক্লোরোফিল দ্বারা সালোক সংশ্লেষে জলটা ভেঙে H+ এবং OH- আয়ন তৈরি হয়। তাহলে 2 নম্বর ভূমিকা গেল। 3 নম্বর আমরা এখানে যেটা ক্লোরোফিলের ভূমিকা আমরা দেখতে পাবো যে ক্লোরোফিলের আরেকটা কাজ হচ্ছে NADP বলে একটা যে উপাদানের নাম তোমরা পড়েছো, এই NADP কে আমরা বিজারিত করব। তাহলে NADP এর বিজারণ, তাহলে NADP কে বিজারিত করতে মেনলি কে সাহায্য করবে, ক্লোরোফিল। কিভাবে, এই যে সক্রিয় ক্লোরোফিল আছে, সক্রিয় ক্লোরোফিল কি হয়, একটা ইলেকট্রন বেরিয়ে যায়, আগে বলেছিলাম, সেই বেরিয়ে যাওয়া ইলেকট্রনটা এনএডিপির সাথে যুক্ত হয়ে একে বিজারিত করার সময় কিন্তু সাহায্য করে। এবং বিজারিত কখন হবে, যখন এর সাথে কি যুক্ত হবে, এই H+ আয়ন। তাহলে H+ আয়ন, NADP+ এবং ইলেকট্রন, কোন ইলেকট্রন, ক্লোরোফিল থেকে আসা ইলেকট্রনটা যুক্ত হয়ে কিন্তু এটাকে বিজারিত করে NADPH2 গঠন করবে। তাহলে এই গেল ক্লোরোফিলের ভূমিকা। তাহলে আগের দিনের ক্লাসের যে বাকি অংশটুকু ছিল সেটা আমরা আজকে এখানে করলাম। আরেকটা পোর্শন এখানে বাকি আছে, ক্লোরোফিলের ভূমিকা ছাড়া বা ক্লোরোফিল হচ্ছে প্রধান রঞ্জক পদার্থ, ক্লোরোফিল ছাড়া অন্যান্য রঞ্জক পদার্থ বলে একটা আমি পয়েন্ট উপাদানে লিখেছিলাম, সে অন্যান্য রঞ্জক পদার্থকে বলেছিলাম কি, ক্যারোটিনয়েডস। তাহলে ক্যারোটিনয়েডস মানে দুটি বা তিনটি একত্রিত হয়ে তৈরি হচ্ছে, তাই নয়েডস বলা হচ্ছে। সেই ক্যারোটিনয়েড সম্পর্কে একটু আমরা ডাটা কিন্তু জেনে রাখি যে ক্যারোটিনয়েডসটা কি ভূমিকা পালন করে। তাহলে ওই ক্ষেত্রে আমরা দেখব। তাহলে নিশ্চয়ই তোমরা এই পয়েন্টগুলোকে নোট ডাউন করে নিয়েছো। এরপরে আমরা সালোক সংশ্লেষে ক্লোরোফিলের জায়গায় আমরা কোন রঞ্জক পদার্থের নাম লিখবো একটু বলো তো। তাহলে সালোক সংশ্লেষে ক্লোরোফিলের জায়গায় আমরা যে রঞ্জক পদার্থটার নাম লিখবো নিশ্চয়ই বুঝতে পারছো, একটু আগে আমি আলোচনা করলাম ক্যারোটিনয়েডস এর কথা, যে ক্যারোটিনয়েডস কে বলা হচ্ছে সাহায্যকারী রঞ্জক পদার্থ। তাহলে প্রধান রঞ্জক পদার্থ ক্লোরোফিল ছাড়া পাতায় অন্যান্য রঞ্জক পদার্থ থাকে যারা সূর্য থেকে আগত বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য শোষণ করে বা তাদের আরো আদার্স ভূমিকা রয়েছে। তাহলে এখানে আমরা লিখবো ক্যারোটিনয়েডস এর ভূমিকা। তাহলে ক্যারোটিনয়েডস এর ভূমিকা। তাহলে এই যে ক্যারোটিনয়েডস কথাটা এসছে, তাহলে ক্যারোটিনয়েডস কথাটা কি এটা আগে আমাকে জানতে হবে। তাহলে আমি কি একটা ইন্ট্রো দেব বা আমরা ক্যারোটিনয়েড সম্পর্কে একটা ভূমিকা বলবো যে কি জিনিস এটা। তাহলে এই ক্যারোটিনয়েডস সংজ্ঞাটা যদি আমরা দেখতে যাই, এই ক্যারোটিনয়েডস কথাটি দুটি কথা নিয়ে গঠিত। ক্যারোটিনয়েডস কথাটি দুটি কথা নিয়ে, একটাকে বলা হচ্ছে ক্যারোটিন আর একটা হচ্ছে জ্যান্থোফিল। তাহলে দুটি ওয়ার্ড বললাম, একটা ক্যারোটিন আর একটা জ্যান্থোফিল। তাহলে ক্যারোটিন এবং জ্যান্থোফিল এই দুটি রঞ্জক পদার্থ যুক্ত হয়ে তৈরি করেছে কি, ক্যারোটিনয়েডস। এন্ড ক্যারোটিন কোনটাকে বলছে, যেটা কমলা বর্ণের তাকে বলবো আমরা কি, ক্যারোটিন। তাহলে কমলা বর্ণের যে রঞ্জক পদার্থ পাতায় থাকবে সেই কমলা বর্ণের রঞ্জক পদার্থটাকে আমরা কি বলবো, ক্যারোটিন। আর যেটা হলুদ বর্ণের রঞ্জক পদার্থ পাতায় থাকবে সেই হলুদ বর্ণের রঞ্জক পদার্থ কি বলবো, জ্যান্থোফিল। এই দুই ধরনের রঞ্জক পদার্থ একত্রিত হয়ে তৈরি করেছে কি, ক্যারোটিনয়েডস। তাহলে এটা গেল আমাদের ভূমিকা, ক্যারোটিনয়েডস কাকে বলে। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো যে ক্যারোটিনয়েডস কিভাবে সালোক সংশ্লেষে সাহায্য করে, যেটা আমি হেডিং এ লিখেছি। তাহলে ইন্ট্রোডাকশনের পরে আমরা এখানে জানবো ভূমিকাটা, তাহলে কিভাবে এরা সাহায্য করছে। তাহলে এদের আমরা মেইনলি দুটো পয়েন্ট আমরা নোট ডাউন করব যে কিভাবে সাহায্য করে। এক নম্বর যেটা করে যে ক্ষতিকারক সূর্যালোক থেকে ক্লোরোফিলকে রক্ষা। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা লিখবো ক্ষতিকারক সূর্যালোক থেকে ক্লোরোফিলকে রক্ষা করা।
এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা একটু আগে বললাম সাহায্যকারী রঞ্জক পদার্থ। সাহায্যকারী মানে কি, ক্লোরোফিলকে সাপোর্টিং রূপে কে কাজ করে, ক্যারোটিনয়েড। ক্লোরোফিল যদি অতিরিক্ত ক্ষতিকারক সূর্যালো যদি ক্লোরোফিলে পড়ে, তাহলে ক্লোরোফিলের কি রাসায়নিক গঠন পরিবর্তিত হয়ে যেতে পারে, বা ক্লোরোফিল নষ্ট হয়ে যেতে পারে পাতা। তাই যাতে নষ্ট না হয় ক্ষতিকারক সূর্যালোক থেকে বা সৌর রশ্মি থেকে, তাই কি করে ক্যারোটিনয়েডস গুলি ক্লোরোফিলকে ওই ক্ষতিকারক সূর্যালোকগুলি থেকে রক্ষা করছে। তাহলে এটা আমরা 1 নম্বর পয়েন্ট করব, যে ক্লোরোফিলকে সাপোর্ট করে এবং ক্লোরোফিল কি করে, প্রত্যক্ষভাবে সালোক সংশ্লেষে সাহায্য করে। সেই পয়েন্টগুলো আমরা আগে আলোচনা করেছি। আর একটা যেটা করে, এরা সহায়ককারী রঞ্জক হিসেবে কাজ করে। সহায়ককারী রঞ্জক রূপে কাজ করে। তাহলে সহায়ককারী রঞ্জক রূপে কাজ করে কথাটা মানে কি, এরা সরাসরি ক্লোরোফিল মতো এরা কাজ করতে পারে, যে সূর্যালোকের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যগুলিকে এরা শোষণ করে এবং কিছুটা পরিমাণে হলেও সালোক সংশ্লেষে সাহায্য করে। তাই এদেরকে কি বলা হয়, সহায়ককারী রঞ্জক পদার্থ। তাহলে এই দুটো পয়েন্ট তোমরা নোট ডাউন করবে এবং এইগুলোকে তোমরা পরীক্ষায় ক্যারোটিনয়েড সম্পর্কে কোনো নোটস আসলে এইগুলোকে লিখবে। বাকি বইয়ের ডিটেলসে আছে, পড়বে, যেটা কোশ্চেন হবে আমাকে জিজ্ঞেস করবে। তাহলে আমরা আগের ক্লাসের কিছুটা অসম্পূর্ণ অংশ ছিল, সেই জিনিসটাকে আমরা সম্পূর্ণ করলাম। অর্থাৎ একদিকে মুখ্য উপাদানগুলির ভূমিকা জানলাম, আর একদিকে জানলাম সাহায্যকারী উপাদানগুলির কি কি ভূমিকা। এরপরে আমরা আজকে আমাদের অ্যাকচুয়াল যেটা ফটোসিনথেসিস পার্ট 3 যে ক্লাসটা, সেই ক্লাসটা আজকে আমরা শুরু করছি। তো পার্ট 3 তে আমরা বাকি পার্ট 2 এর অংশটুকু আমরা জেনেছি। আজকে আমরা যেটা মেইনলি জানবো, সালোক সংশ্লেষ কি কি পর্যায়ে বা কোন কোন পদ্ধতিতে ঘটে, যেটা আমি দ্বিতীয় ক্লাসে হয়তো তোমাদের একটু বলছিলাম যে সালোক সংশ্লেষ কি কি পদ্ধতিতে ঘটে। তাহলে আজকে মেইনলি আমরা জানবো, আগের দিন আলোচনা করছিলাম সালোক সংশ্লেষ মেইনলি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। সালোক সংশ্লেষ প্রধানত দুটি পর্যায়ে সম্পন্ন হয়। একটাকে বলা হচ্ছে আলোক দশা বা আলোক বিক্রিয়া বা লাইট রিঅ্যাকশন বলতে পারি, আর একটা হচ্ছে অন্ধকার দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন বলতে পারি। তাহলে লাইট ডিপেন্ডেন্ট এন্ড লাইট ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখানে প্রথমেই লিখব যে সালোক সংশ্লেষ দুটি পর্যায়ে ঘটে। সালোক সংশ্লেষ দুটি পর্যায়ে ঘটে। সেই দুটি পর্যায়ের নাম কি কি সেটা আমরা জানবো যথা। এরপর আমরা জানবো যে দুটি পর্যায়ে কি, প্রথমে যেটা ঘটে সেটা নাম হচ্ছে আলোক দশা। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশা বা এটাকে বলা হয় আলোক নির্ভর দশা। আলোক নির্ভর দশা মানে আলোর উপর ডিপেন্ডেন্ট। আর অপর একটা আমরা দেখব যে অন্ধকার দশা বা এটাকে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। অন্ধকার বা আলোক নিরপেক্ষ দশা, আলোক নিরপেক্ষ দশা। এখন এই দুটো যে আমরা সালোক সংশ্লেষের পর্যায়গুলো লিখলাম পরপর, প্রথমে আলোক দশা ঘটে, তারপরে কি ঘটবে, অন্ধকার দশা। তো এই ক্ষেত্রে আলোক দশাটা পাতার মধ্যে কোথায় ঘটে, অন্ধকার দশা পাতার মধ্যে কোথায় ঘটে। তো এখানে আমরা এইটুকু স্পষ্ট হলাম যে আলোক দশা বা আলোক নির্ভর দশায় অবশ্যই যেটা লাগবে, সূর্যালোকের উপস্থিতি অবশ্যই লাগবে। আর এই ক্ষেত্রে কিন্তু সূর্যালোকের উপস্থিতি লাগবে না, লাগতে পারে নাও লাগতে পারে। এই ক্ষেত্রে আমরা যেটা মেন কথা বলবো, পাতার মধ্যে পাতার ক্লোরোফিলের বা আমরা বলতে পারি যে পাতার ক্লোরোপ্লাস্টের গ্রানা নামক যে চাকতির ন্যায় লেয়ার, আমরা পুরো লেয়ারটা দেখছি, সেই গ্রানাতে কি ঘটবে, মেনলি আলোক দশাটা। আর এইখানে যেটা হবে স্ট্রোমাতে, অন্ধকার দশাটা মেনলি ঘটবে স্ট্রোমাতে। গ্রানা ছাড়া বাকি যে ধাত্রটা সেই স্ট্রোমাতে ঘটবে অন্ধকার দশা। তো আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয়, এই আলোক দশা সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনা আজকে করব যতটা সম্ভব। এবং তোমাদেরকে এক্ষুনি যেটা করতে হবে, খাতা পেন রেডি রাখো এবং এই নোটসটা আমি গুছিয়ে একটু লেখাবো এক্ষুনি তোমাদের অডিও ভিজুয়াল রূপে। তাহলে তোমরা নোটসটা একটু খাতাটা রেডি করো, কোশ্চেনটা প্রথমে হেডিং করে লেখো, তারপর আমি খুব আস্তে আস্তে বলবো পয়েন্ট ভিত্তিক ভাবে লেখাটা, পুরো লেখাটা হুবহু আমি যেটা বলছি সেই লেখাটাকে তোমরা লিখো। তারপরে আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বোঝাবো। আগে লেখাটা লিখে নাও, তারপরে আমি ওটাকে প্রত্যেকটা পয়েন্টের বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রত্যেক খাতা পেনটা রেডি করো এবং প্রথমে কোশ্চেনগুলো লেখো। কোশ্চেন লেখো,
সালোক সংশ্লেষের আলোক দশা বা আলোক নির্ভর দশার উপাদান ও বিক্রিয়াগুলি আলোচনা করো। তাহলে আমাদের দুটি জিনিস জানতে হবে, উপাদান আর বিক্রিয়াগুলি। তাহলে একটু তোমরা কোশ্চেনটা লিখে নিয়েছো নিশ্চয়ই। এরপরে আমি পয়েন্ট প্রত্যেকটা হয়তো আমি লিখছি না, জাস্ট পয়েন্টগুলোকে লিখবো। তোমরা প্রথমে যেটা করবে, আলোক দশার উপাদান বলে হেডিং করো। আলোক দশার উপাদান না লিখে লিখো আলোক দশার ঘটনাস্থল। তাহলে প্রথমে ঘটনাস্থল দেবো। তাহলে এটা একটা 4 মার্ক বা 5 মার্কের বড় নোট হবে বা কোশ্চেন হবে। সো এখান থেকে তোমরা ডিটেলসে, ওই জন্য আমি একটা নোটস পুরো লেখাচ্ছি। তাহলে ঘটনাস্থল নিশ্চয়ই প্রত্যেকে জানো, পাতার ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকা গ্রানার মধ্যে কি ঘটবে, আলোক দশা। আর এবং যেটা অবশ্যই আলোর উপর ডিপেন্ডেন্ট হবে, আলোক নির্ভর হবে, হ্যাঁ, আলোক নিরপেক্ষ না, আলোক নির্ভর বা আলোক দশা বলছি আমরা। তাহলে ঘটনাস্থল বললে আমরা বলবো ক্লোরোপ্লাস্টের গ্রানা। তাহলে ক্লোরোপ্লাস্টের গ্রানা হচ্ছে ঘটনাস্থল। 2 নম্বরে লিখবো আলোক দশার উপাদান। তাহলে পয়েন্ট ভিত্তিক ভাবে এইভাবে তোমরা লিখে নাও প্রত্যেকটা জিনিস। উপাদানগুলোকে আমরা রোমান হরফে পয়েন্ট বলে লিখবো। কি কি উপাদান আমরা আলোক দশাতে কাজে লাগাবো, অর্থাৎ পাতায় উপস্থিত কি কি উপাদানগুলো নিয়ে আলোক দশাটা ঘটবে, সেই ম্যাটেরিয়ালস গুলো আমরা বা কম্পোনেন্ট গুলো আগে লিখবো, তারপরেই না আমরা রিঅ্যাকশনটা ঘটাবো। তাহলে প্রথম উপাদান যেটা অবশ্যই লাগবে এখানে, যে এই ক্ষেত্রে আমাদের যেটা লাগবে সূর্যালোক, যেটা প্রথমে আমরা হেডিং এ বুঝতে পারছি আলোক দশা। তাহলে সূর্যালোক প্রথম উপাদান সূর্যালোক। 2 নম্বরে লেখো সূর্যালোক যখন পেয়ে যাব, সূর্যালোকের ফলে কি সক্রিয় হবে, ক্লোরোফিল। তাহলে 2 নম্বর আমরা এখানে লিখবো ক্লোরোফিল, দ্বিতীয় উপাদান ক্লোরোফিল। অর্থাৎ সূর্যালোক পড়ার পরেই কিন্তু ক্লোরোফিলটা কি হয়ে যাবে, সক্রিয় হয়ে যাবে। 3 নম্বর উপাদান, যখনই ক্লোরোফিল সক্রিয় হবে কে ভাঙবে, জল, H2O। তাহলে জলটা হচ্ছে 3 নম্বর উপাদান। 4 নম্বর, যখনই জল ভাঙবে এরপর ওখানে H+ আর OH-, H+টা কি করবে, NADPH2 গঠন করবে। তাহলে আমাদের যে উপাদানটা পাতায় আগে থেকে থাকতে হবে তার নাম কি, NADP+, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তাহলে NADP+ কথাটা লিখো। আর লাস্টে আমরা দেখব যে সৌরশক্তিটা স্থিতিক শক্তি রূপে কার মধ্যে জমা থাকবে, এটিপি। তো এটিপি তৈরি করতে গেলে পাতায় আগে থেকে কোন উপাদানটা থাকবে, এডিপি। তাহলে আমরা এখানে লাস্টে লিখবো কি, এডিপি বা অ্যাডিনোসিন ডাইফসফেট। তাহলে এই যে 5টা নাম লিখলাম, এইগুলি হচ্ছে আলোক দশার উপাদান। তাহলে তোমরা এরকম রোমান হরফে পয়েন্ট করে লেখো, সূর্যালোক, ক্লোরোফিল, জল, NADP+ আর কি এডিপি। তাহলে উপাদান হয়ে গেল। এরপর আমরা চলে আসবো রিঅ্যাকশনে, আলোক দশা রিঅ্যাকশন গুলো। তাহলে এই কটা উপাদানগুলোকে কাজে লাগিয়ে আমরা আলোক দশা ঘটাবো। তো মৌখিকভাবে বললাম কি কি। প্রথম পয়েন্ট যেটা হবে, সূর্যালোককে কি করব, আবদ্ধকরণ বা আবদ্ধ করতে হবে। তাহলে এরপরে লেখো তোমরা আলোক দশার বিক্রিয়া, পরের পয়েন্ট করো হেডিং। তাহলে একটা নোটের ভিতরে এই সম্পূর্ণ কথাগুলো কিন্তু অ্যাড হবে। তাহলে এখানে লেখো আলোক দশার বিক্রিয়া, তারপরের পয়েন্ট। বা আরেকটা কথা লিখতে পারো পদ্ধতি, কি কি পদ্ধতি আমরা দেখতে পাবো, স্টেপগুলি। তাহলে এরপর আমরা 1, 2, 3, 4 করে সিরিয়াল ওয়াইজ লিখবো এবং ব্যাখ্যা করব। 1 নম্বরে লেখো আলোক দশার প্রথম যে বিক্রিয়াটা হবে বা পদ্ধতিটা, সৌরশক্তির আবদ্ধকরণ। সৌরশক্তির আবদ্ধকরণ, আমি হেডিংটা লিখলাম, এরপরে পুরো কথাটা আমি মুখে বলবো এবং ওটা শুনে শুনে তোমাদেরকে খাতায় কিন্তু লিখতে হবে। তাহলে সৌরশক্তির আবদ্ধকরণে তোমরা প্রথমে যেটা লিখবে, লিখতে শুরু করো এখান থেকে। উদ্ভিদের পাতায় উপস্থিত দুটি আলোকতন্ত্র বা ফটোসিস্টেম, দুটি আলোকতন্ত্র বা
ফটোসিস্টেম। ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখো PS1 ও PS2, এই কথা দুটো নাম হচ্ছে কি ফটোসিস্টেম। তাহলে দুটি আলোকতন্ত্র বা ফটোসিস্টেম PS1 ও PS2 ব্র্যাকেট ক্লোজ দ্বারা সূর্যালোকের, PS1 ও PS2 ব্র্যাকেট ক্লোজ দ্বারা সূর্যালোকের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন কণায় আবদ্ধ সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে পাতায় আবদ্ধ হয়। তাহলে আমি কথাটা বললাম, যদি আমার স্পিডে হয় তোমরা একটু পজ করে করে নোটসটাকে লিখে নেবে। তাহলে এখানে কি বুঝতে পারলে যে পাতার মধ্যে দুটি আলোকতন্ত্র থাকছে বা ফটোসিস্টেম PS1 PS2, এরা কি করে সূর্যালোক থেকে যে ফোটন কণাটা আসছে সেই ফোটন কণার মধ্যে থাকা সৌরশক্তিটাকে রাসায়নিক শক্তি রূপে পাতার PS1 ও PS2 দ্বারা পাতার মধ্যে আবদ্ধ করছে। তাহলে সৌরশক্তির আবদ্ধকরণ পয়েন্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা এই পয়েন্টটা করলাম। এরপরে আমরা 2 নাম্বার যে পয়েন্টটা করব নোটসে, 2 নাম্বার পয়েন্টটা করো তোমরা ক্লোরোফিলের সক্রিয়তা। তাহলে 2 নম্বরে লেখো ক্লোরোফিলের সক্রিয়তা। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কি ক্লোরোফিলের সক্রিয়তা। ইজিলি আগেই আলোচনা করা হয়েছে বারবার যে যখন ফোটন কণা PS1 PS2 দ্বারা পাতায় আবদ্ধ হবে, পাতায় আগে থেকে ক্লোরোপ্লাস্টের ভিতরে কি রয়েছে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলে কি অবস্থা আছে নিষ্ক্রিয়। যখনই ফোটন কণা পড়লো ক্লোরোফিলটা সঙ্গে সঙ্গে কি হয়ে গেল নিষ্ক্রিয় ক্লোরোফিলটা সক্রিয়। এই ঘটনাটাকে কি বলা হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়তাকরণ। তাহলে আমি এবার নোটসটা বলছি, তোমরা এবার খাতায় লেখো। লিখো সূর্যালোক থেকে আগত ফোটন কণা ক্লোরোফিল দ্বারা গৃহীত হয়ে ক্লোরোফিল উত্তেজিত হয়। তাহলে সূর্যালোক থেকে আগত ফোটন কণা ক্লোরোফিল দ্বারা গৃহীত হয়ে ক্লোরোফিল উত্তেজিত হয় এবং বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে আমরা দুটো স্টেপ বুঝতে পারলাম, সৌরশক্তির আবদ্ধকরণ, ক্লোরোফিলকে সক্রিয় করা। আলো যখনই আবদ্ধ হলো পাতায় ক্লোরোফিলটা নিষ্ক্রিয়টা কি হয়ে গেল সক্রিয়, আর ওই ক্লোরোফিলের শেষের কক্ষ থেকে একটা ইলেকট্রন কিন্তু বেরিয়ে গেল। তাহলে এবার ক্লোরোফিল যখন সক্রিয় হয়ে গেল এর পরের স্টেপটা তোমরাই বলো তো কি হবে। আগের ভূমিকাতে বলেছিলাম জলের ভূমিকাতে পড়েছো, সূর্যালোকের ভূমিকাতে পড়েছো, ক্লোরোফিলের ভূমিকাতে। ওই স্টেপটা 3 নম্বর স্টেপটা হবে জল ভেঙে যাবে। যখনই নিষ্ক্রিয় ক্লোরোফিল সক্রিয় হলো, সক্রিয় ক্লোরোফিল কি কাজ করবে পাতায় যে জলটা স্টোর হয়ে আছে সেই জলটাকে বিশ্লিষ্ট করে দেবে, করে কি কি তৈরি করবে H+ আয়ন আর একটা ওয়েট মাইনাস আয়ন। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টে লিখব ফটোলাইসিস। ও সরি, এখানে একটা সমীকরণ তোমাকে লিখতে হবে। নোটসটা নিশ্চয়ই লিখলে, নোটসটা লেখার পর এখানে একটা সমীকরণ লিখে নাও তোমরা। সমীকরণটা লিখবে বা বিক্রিয়াটা একদিকে লিখবে নিষ্ক্রিয় ক্লোরোফিল, একদিকে লিখো নিষ্ক্রিয় ক্লোরোফিল, অ্যারো চিহ্ন দাও, এখানে লিখো সূর্যালোক বা সূর্যালোকের ফোটন কণা, সূর্যালোকের ফোটন কণা। তাহলে সূর্যালোকের ফোটন কণার ফলে নিষ্ক্রিয় ক্লোরোফিলটা কি হয়ে যাচ্ছে সক্রিয় ক্লোরোফিল। এই রিঅ্যাকশনটা কিন্তু অবশ্যই যে কথাগুলো লেখালাম, কথাগুলো লেখার পরে কিন্তু এই রিঅ্যাকশনটা তোমাকে করতে হবে। নিষ্ক্রিয় ক্লোরোফিলটা কি হয়ে গেল সক্রিয় ক্লোরোফিল হয়ে গেল। তাহলে এই গেল আমার এই রিঅ্যাকশনটা এখানে। এরপরে আবার মূল জায়গায় চলে আসি, ক্লোরোফিল সক্রিয় হলে তারপরে এই জলটা কি হয়ে যাবে ভাঙবে, সক্রিয় ক্লোরোফিল দ্বারা জলটাকে বিশ্লিষ্ট করা হবে বা জলটা বিশ্লিষ্ট হবে। তাহলে 3 নম্বর পয়েন্টে তোমরা লিখো ফটোলাইসিস বা ফটোলাইসিস কথাটা বলতে পারো। তাহলে ফটোলাইসিস জিনিসটা কি আগে বারবার আলোচনা করা হয়েছে, তাই এখন আর বিস্তারিত যাচ্ছে না, সরাসরি আমি লেখাটা লিখতে বলছি। লেখো এখান থেকে সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে ভেঙে, সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে ভেঙে H+ ও OH-
আয়নে বিশ্লিষ্ট করে। আবার বলছি, সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে ভেঙে H+ ও OH- আয়নে বিশ্লিষ্ট করে এবং সক্রিয় ক্লোরোফিল নিষ্ক্রিয় হয় দাঁড়ি। একে ফটোলাইসিস বলে। দাঁড়ি দিয়ে লেখো, ইহা প্রথম বিজ্ঞানী রবিন হিল পর্যবেক্ষণ করেন বলেই একে হিল বিক্রিয়াও বলা হয়। তাহলে আরেকবার প্রথম থেকে বলে দিই, লেখাটা লিখে নিবে। সক্রিয় ক্লোরোফিল কোষস্থ জলকে ভেঙে H+ ও OH- আয়নে পরিণত করে, মানে বিশ্লিষ্ট করে এবং সক্রিয় ক্লোরোফিল নিষ্ক্রিয় হয় দাঁড়ি দিয়ে। একে ফটোলাইসিস বলে। দাঁড়ি দিয়ে লেখো, ইহা বিজ্ঞানী রবিন হিল প্রথম পর্যবেক্ষণ করেন বলে একে হিল বিক্রিয়া বলা হয়। তাহলে এই গেল। দিয়ে তোমাকে কি করতে হবে, এখানে রিঅ্যাকশনটা লিখতে হবে। রিঅ্যাকশনটা এরকম লিখবে, 2H2O বা জল আছে, এই জলকে অ্যারো চিহ্ন দিয়ে আমরা লিখব সক্রিয় ক্লোরোফিল, উপরে সক্রিয়, নিচে লিখছি ক্লোরোফিল। তাহলে সক্রিয় ক্লোরোফিল এই জলটাকে ভেঙে দিয়ে কি কি তৈরি করছে, এক দিয়ে করছে 2H+, আর একটা করবো আমরা কি 2OH-। তাহলে 2H+ আর একটা 2OH-। তাহলে এই গেল তোমার ফটোলাইসিস 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ এবার লেখো, অক্সিজেন উৎপত্তি ও মুক্তি। তাহলে তারপরে 4 নম্বর পয়েন্টে লিখবে কি, অক্সিজেনের উৎপত্তি ও মুক্তি। তাহলে তোমরা আগে জলের ভূমিকাতে বলেছিলাম যে H+ আয়ন আর OH- আয়নটা ইলেকট্রন ত্যাগ করে মূলক থেকে অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে সেই ঘটনা আমরা এখানে লিখবো। আরেকটা পয়েন্ট থাকে H+ এর কি কাজ, সেটা এর পরের পয়েন্টে লিখবো। তাহলে এই পয়েন্টে এবার তোমরা লিখতে শুরু করো। প্রথমে নোটসটা লেখো, তারপর আমি বোঝাচ্ছি। ফটোলাইসিস প্রক্রিয়ায়, এইখান থেকে লেখো, ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন OH- আয়ন, OH- আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে OH মূলক তৈরি হয়। OH- আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে OH মূলক তৈরি হয়। দাঁড়িয়ে দিয়েছো, যা পরবর্তীতে বিভিন্ন বিক্রিয়া করে জল ও অক্সিজেন উৎপন্ন করে। তাহলে আবার বলছি প্রথম থেকে, ফটোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন OH- আয়ন ইলেকট্রন বের করে বা OH- আয়ন থেকে ইলেকট্রন বেরিয়ে OH মূলক তৈরি হয়। এই OH মূলক পরবর্তীতে বিক্রিয়া করে পর্যায়ক্রমে জল ও অক্সিজেন উৎপন্ন করে। ব্যাস, দাঁড়িয়ে দাও, হয়ে গেছে। এরপর আমরা কি করব, রিঅ্যাকশনটা লিখব। প্রত্যেকটা লেখা 2 লাইন 3 লাইনে লেখার পর নিচে আমরা রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশনটা দেব কি রকম, যে বিক্রিয়াটা এরকম হবে যে আমরা ফটোলাইসিস OH- আয়ন দেখছিলাম, তাহলে 4 অণু, তাহলে 4OH-। তাহলে এখানে দাও এরকম ভাবে 4OH-, এটা এই তোমার আয়নটা থেকে কি হবে, ইলেকট্রনটা বেরিয়ে যাবে। ইলেকট্রন বেরিয়ে গেলে কি হবে, শুধু 4OH পড়ে থাকবে আর প্লাস আমরা কি করব 4টা ইলেকট্রন। তাহলে 4OH পড়ে আছে আর কি 4টা ইলেকট্রন। তাহলে এখান থেকে আমরা দেখব কি 4টা ইলেকট্রন বেরিয়ে গেল এখান থেকে। এরপরে এই যে আমরা 4OH আছে, এই 4 অণু হাইড্রক্সিল মূলক, এই 4 অণু হাইড্রক্সিল মূলককে আমরা এখান থেকে কয়েকটা বিক্রিয়ার মাধ্যমে মানে কি তৈরি করব, 2H2O মানে জল তৈরি হবে, আর যেটা তৈরি হবে কি অক্সিজেন, এবং এরা উপরের দিকে উদ্বায়ী আলোচনা মানে পরিবেশে মুক্তি ঘটছে অক্সিজেনের। তাহলে দেখো আমরা এই দুটো রিঅ্যাকশন কিন্তু আমরা এখানে লিখব অক্সিজেন উৎপত্তি ও মুক্তিতে। তাহলে লেখাটা লেখার পরে এই রিঅ্যাকশনটা দেবে, এটা গেল একটা। তারপরে আমরা 5 নম্বর পয়েন্ট আমরা দেখব
তো একটা জিনিস বলে রাখি, হয়তো অনেকটা বেশি লোড পড়ে যাচ্ছে আজকে, তো এই পর্যন্তই না হলে আজকে থাক তোমরা, যে অক্সিজেন উৎপত্তি আমরা কি করে করছি এই পর্যন্ত থাকুক, কারণ আমাদের সেকেন্ড ক্লাসের যে বাকি অংশটা ছিল সেই অংশটা আমরা আজকে করালাম, তার সাথে কিন্তু এটারও অনেকটা বিক্রিয়া মানে 4টা পদ্ধতি এবং তার রিয়াকশন পর্যন্ত করালাম। তো তোমাদের যেটা করতে হবে এই লাইট রিয়াকশনের ক্ষেত্রে এই 4টা পয়েন্ট যে পড়ালাম, তোমরা আমাকে একটা জিনিস করে দেখাবে শুধু, এখন পর্যন্ত নোটস তোমরা হয়তো দিচ্ছ না অনেকে, আমি প্রত্যেকের কাছে একটা অনুরোধ রাখবো যে তোমরা অবশ্যই এই লাইট রিয়াকশনের যে আমি কথাগুলো অডিও ভিজুয়াল রূপে আমি দিলাম, এইগুলোকে কিন্তু তোমরা খাতায় লিখে নোটস আকারে তৈরি করে আমাকে মানে বিক্রিয়া সহ ঘটনাস্থল সহ আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই সেন্ড করবে বা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে স্ক্রিনশটটা নিয়ে বা পিকচারটা তুলে অবশ্যই আমাকে এই নোটসটা অন্তত সেন্ড করবে, আমি প্রত্যেকের কাছ থেকে এটা কিন্তু দেখতে চাই। এই 4টা পয়েন্ট, এরপরে আমাদের বাকি রয়েছে আর 2টো পয়েন্ট, একটা হচ্ছে বিজারিত NADPH2 তৈরি করা, আর একটা কি করা এটিপি তৈরি করা। তো ওই দুটো আমরা পরের দিন জানবো। তাহলে এই পর্যন্ত কিন্তু অবশ্যই প্রত্যেকের তৈরি করবে। আর যেটা করবে তোমাদের যে দুটি পাঠ্যপুস্তক বই আছে, অর্থাৎ পাঠ্যপুস্তক রয়েছে পারুল প্রকাশনী এবং সাঁতরার, তো ওই দুটো বইকেই ফলো করবে। আমি প্রথমত বলবো পারুলের বইটা যেহেতু তোমাদের রেগুলারলি করানো হচ্ছে, তো ওই বই থেকে আগে তুমি আমি যা পড়ালাম এই ক্লাসে, এই কথাগুলো তুমি ওই বই থেকে আগে দেখবে, দেখার পরে যে যে কোশ্চেনগুলো তোমার মাথায় আসছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবে, আমি যতটা পারবো চেষ্টা করব উত্তর দেওয়ার। অতএব যেটা পরের দিনের মেন কাজ থাকলো, এই 4টা বিক্রিয়াকে ঘটনাস্থলকে এবং রিয়াকশনগুলো অবশ্যই তোমরা নোটস আকারে আমাকে লিখে পাঠাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বাকি পয়েন্টগুলো এবং আমরা লাস্ট ক্লাসের দিকে আমরা সালোক সংশ্লেষের শেষ ক্লাস বা পার্ট 4টা আমরা কিন্তু প্রবেশ করব পরের দিন। তাহলে এই পর্যন্ত আজকে